আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। দেশের দ্রুত বিচারের ইতিহাসে নজির স্থাপন করে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায় আজ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুর সালেকিনের আদালত ঘোষণা করবে এই রায়। আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। এর আগে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন, প্রত্যক্ষদর্শী সহ ১৬ জন। তুলে ধরেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের নৃশংস বর্ণনা। বাদী ও রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের সর্বোচ্চ সাজা। গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মামলা হলে ২৪ মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিলে দ্রুত বিচার নিশ্চিতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জে মাহমুদ। মাহমুদ, কয়টা নাগাদ রায় হতে পারে এবং আদালত প্রাঙ্গণের সার্বিক চিত্র কি দেখছেন জানাবেন। রাকা দেশের বিচারিক ইতিহাস স্থাপন করে কিন্তু আজকে এই রায় ঘোষণা হতে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে বেলা ১১টা নাগাদ কিন্তু এই রায় ঘোষণা হবে, আমরা এমন তথ্য পেয়েছি। এবং রায়কে ঘিরে কিন্তু আদালত প্রাঙ্গণ প্রস্তুত রয়েছে, কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ বাহিনী। আপনি জানেন যে মাত্র ৪ কার্যদিবসের মধ্যেই কিন্তু এই মামলার সমস্ত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই মামলার জন্য কিন্তু ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে রামিসার বাবা, মা, বোন, চাচা, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্য সহ এখানে কিন্তু ১৬ জন সাক্ষী দিয়েছেন। এবং তারা কিন্তু রামিসার সাথে যে নৃশংসতা ঘটেছে সেই বর্ণনা দিয়েছেন আদালতে, আমরা শুনেছি। এবং এই নির্মমতার যে চিত্র আদালতে উঠে এসেছে, আসলে আদালতে সেদিন যারা উপস্থিত ছিল তারা কিন্তু সবাই এই ঘটনার বর্ণনা শুনে তারা কিন্তু স্তম্ভিত হয়ে গেছে। মাত্র একদিনে কিন্তু এই মামলার যে সাক্ষী, তাদের সাক্ষ্য কিন্তু সম্পন্ন হয়েছে। এবং বাদী সহ রাষ্ট্রপক্ষ দাবি করছেন যে তারা এই মামলার আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু নিরঙ্কুশভাবে প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড তারা কিন্তু প্রার্থনা করেছেন। বা একই সাথে আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু বলেছেন যে এই মামলার প্রধান আসামি সোহেল রানাকে যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তার স্ত্রী সে সহযোগী হিসেবে তাকে যেন ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়, এমন প্রার্থনা করেছেন। তবে এই রায়কে ঘিরে কিন্তু একটি জন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। রাষ্ট্রও কিন্তু চেষ্টা করছে এই মামলার দ্রুত বিচার সম্পন্ন এবং কার্যকরে। এবং আমরা এখানে কথা বলেছি, আদালত চত্বরে অনেক উৎসুক জনতাও কিন্তু উপস্থিত হয়েছে এই রায়কে কেন্দ্র করে। আজ সারা দেশ হয়তো তাকিয়ে আছে এই রায়কে ঘিরে। এই রায়ের জন্য প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে কিন্তু আদালতে উপস্থিত করা হয়েছে। স্বপ্না খাতুনকে সকাল 8:30টায় এবং সোহেল রানাকে 9:45টার দিকে কিন্তু আনা হয়েছে। আমার পেছনেই যে জায়গাটি দেখছেন, এখানেই কিন্তু এই মামলার প্রধান আসামি ঘাতক সোহেল রানা, তাকে কিন্তু রাখা হয়েছে। এবং ঠিক পাশেই কিন্তু স্বপ্না খাতুনকে রাখা হয়েছে। যেহেতু 11টা নাগাদ এই মামলার যে রায় ঘোষণার জন্য আদালতে উঠবে, তার কিছুক্ষণ আগে হয়তো আসামিদের এজলাসে তোলা হবে এবং আসামিদের উপস্থিতিতেই কিন্তু এই মামলার আজকের যে রায়, এই রায় ঘোষণা হবে। এবং এই রায় ঘোষণা হলে কিন্তু দেশের বিচারিক ইতিহাসে এটি একটি ইতিহাস স্থাপন হবে। এবং এইটি ইতিহাস না হয়ে এটি যেন নিয়মিত প্রক্রিয়া হয়, এমনটাই কিন্তু আইনজীবী সহ দেশের মানুষের প্রত্যাশা। তো আমার কাছে এই ছিল আপাতত এই রায়কে ঘিরে সর্বশেষ তথ্য। রাকা, ধন্যবাদ। ৪ দিনে মামলার চার্জশিট এবং পরবর্তী ৪ কার্যদিবসে বিচার কার্যক্রম সম্পন্ন। দেশের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির। বিচারের রায়ে রামিসাকে ধর্ষণ ও হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রীর সর্বোচ্চ সাজা চান সাধারণ মানুষ। আইনজীবীদের প্রত্যাশা, এই মামলার দ্রুত বিচার দেশের ইতিহাস নয় বরং মামলার নিয়মিত প্রক্রিয়া হবে। জে মাহমুদের রিপোর্ট।
করছে আমরা তার পাশে চাই। ফাঁসি ফাঁসি ডাইরেক্ট ফাঁসি। কতটা ক্ষোভ হলে এমন করে কারো জন্য শাস্তি চাওয়া যায়? এটি নিশ্চয়ই নৃশংসতা ও পাশবিকতার পরিণাম। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের কি সাজা হবে? বিষয়টি এখন টক অব দি কান্ট্রি। রায় নিয়ে সোচ্চার পুরো দেশ। বাচ্চা মেয়েটাকে আপনি ধর্ষণ করছে, সেটা তো খারাপ কথাই, জঘন্য কথা। তারপরে তাকে টুকরা টুকরা করা হয়েছে। পেশা জীবনের বাইরে এসে গণমাধ্যম কর্মীরাও জানালেন অভিব্যক্তি। আমাদের নিউজ তো পড়তে হয়, আমরা পড়ি, কিন্তু সাথে সাথে আমাদের সেই যে ইমাজিনেশন থেকে এর তীব্র নিন্দা আমাদের ভেতর থেকেই চলে আসতো। আইনি গণ্ডি ছেড়ে ব্যক্তিমত দিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। আমার কন্যা সন্তান আছে, যে ঘটনা ঘটেছে অবশ্যই মৃত্যুদণ্ড, এটার বাইরে কোনো কিছু চাওয়ার আর কোনো অবকাশ নাই। মৃত্যুদণ্ডের উপরে তো আর কিছু নাই। বলেন সাজা দ্রুত কার্যকরে বিচারের পরবর্তী প্রক্রিয়াতেও সমান গুরুত্ব দিতে হবে। বিয়ন্ড রিজনেবল ডাউট ভাবে যেহেতু এটা প্রমাণ হয়েছে, সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার মতো দেশের দ্রুত বিচারের নজির ইতিহাস হয়ে থাকবে না, বরং মামলার নিয়মিত প্রক্রিয়া হবে, এমনটাই প্রত্যাশা সবার। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামকড়া এলাকায় গৃহবধূ গণধর্ষণের ঘটনার 4 মাস পেরোলেও এখনও ধরাছোঁয়ার বাইরে 7 আসামির 3 জন। এর ফলে শেষ হচ্ছে না মামলার বিচার কাজ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা তুলে নিতে স্থানীয় প্রভাবশালীরা প্রতিনিয়ত তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েই ক্ষুব্ধ তারা। ঢাকার আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় গত 24 জানুয়ারি রাত 12টায় রাজ্জাক মিয়ার বাড়ির নিচতলার ভাড়াটিয়া স্বামী স্ত্রীর ঘরে ঢোকে একে একে 7 জন। অস্ত্রের মুখে স্বামী সেলিমকে বেঁধে স্ত্রী জান্নাতি আক্তারকে পালাক্রমে ভোর 4টা পর্যন্ত ধর্ষণ করে তারা। আলোচিত এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। র্যাব 4-এর একটি দল প্রধান আসামি ইয়ামিন সহ 4 জনকে গ্রেপ্তার করলেও এখনো পলাতক রয়েছে 3 জন। পাশবিক এই নির্যাতনের ঘটনায় এখনো আতঙ্কিত ভুক্তভোগী ও তার পরিবার। তাদের অভিযোগ, মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার মীর নামের এক ব্যক্তি। আমার স্বামীকে আটকে রেখে আমাকে ধর্ষণ করে। এই ঘটনায় আমি আমার আশুলিয়া থানায় মামলা করি। 3 জন আসামি ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদেরকে ধরছে না। আমি যদি মামলা না তুলি আমাকে আর আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি সরকারের কাছে আমার ধর্ষণের বিচার চাই, আমি আমার নিরাপত্তা চাই। হুমকিও দেয় যে আমাদের নামে যদি থানায় যদি কোনো অভিযোগ করো তাহলে তোমাদের এলাকা ছাড়া করবো, নয়তো তোমাদেরকে একবারে জানে মেরে ফেলবো। তারা সবাই ছিল নেশাগ্রস্ত অবস্থায়। তারা এবং তাদের ফ্যামিলি এবং দেলোয়ার মীর হুমকি দামকি দিচ্ছে। তবে হুমকির বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত। আমি যে ভয়ভীতি চাইছি এরকম একটা ডকুমেন্ট চাইছো, আমি এইসব ব্যাপারে এখন আরো যাইও নাই। আমি মামলা দিচ্ছি, হওয়ার পরে এখন আমি উল্টা মামলা করবো। পুলিশ বলছে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন তারা। আসামি ইয়ামিন সহ মোট 7 জন লোক ভিকটিমের স্বামীকে অবরুদ্ধ করে এবং তার সামনেই তার স্ত্রীকে ধর্ষণ করে। বাকি যে 3 জন আসামি আছে তাদেরকেও শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। 4 মাসেও বিচার কাজ শুরু না হয় হতাশ ভুক্তভোগীরা। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধাক্কা সামনে ওঠার আগেই বিদ্যুতের দাম বাড়ায় নাভিশ্বাস মানুষের। সরকারের এই নতুন সিদ্ধান্তে নিত্যদিনের সংসার খরচ আর জীবনযাত্রার ব্যয় মেটাতে নতুন করে শঙ্কায় পড়েছেন সাধারণ মানুষ। ভোক্তা পর্যায়ে বিদ্যুতের এই বিল বাড়ার নেতিবাচক প্রভাব শুধু বাসাবাড়িতে সীমাবদ্ধ থাকবে না, বরং উৎপাদন, শিল্প কারখানা ও সেবা খাত হয়ে এর ধাক্কা লাগবে সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কয়েকদিনের মাথায় এবার বাড়ানো হলো বিদ্যুতের দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে হয়েছে 10 টাকা 63 পয়সা। অর্থাৎ ইউনিট প্রতি দাম বেড়েছে 1 টাকা 52 পয়সা বা প্রায় 16.68%। একই সঙ্গে পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে প্রায় 20%।
সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। তাদের অভিযোগ, আয় না বাড়লেও একের পর এক জ্বালানি ও সেবার মূল্য বৃদ্ধি জীবনযাত্রার ব্যয়কে আরো অসহনীয় করে তুলছে। বিদ্যুতের জ্বালানি যদি দাম বাড়ে, এগুলোতে আমাদের যে কোনো নিত্য প্রয়োজন জিনিসে যে কোনো জিনিসে আমাদের ব্যয় বেশি হবে, অবশ্য ব্যয় হবে, কষ্ট হবে। ইউনিট ছিল আমাদের 15 টাকা, এখন যদি আবার ট্যাক্স বাড়ায় সেক্ষেত্রে তো আরও বাড়বে। 15 টাকা দিতে গেলে আমরা রীতিমতো হিমশিম খাই। শুধু ভোক্তারাই নন, উদ্বেগে ব্যবসায়ীরাও। তাদের মতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে। ক্ষতিগ্রস্ত এই যে যারা এখানে ওয়ার্কার আছে, তারা অনেকে আমাদের যদি পড়াশোনা কমে আসবে তখন ওয়ার্কারও অনেক ছাঁটাই হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকি কমানোর যুক্তি দেখিয়ে বারবার দাম বাড়ানো হলেও বিদ্যুৎ খাতের অদক্ষতা, অপচয় ও দুর্বল ব্যবস্থাপনার দায় শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদেরই বহন করতে হচ্ছে। প্রবলেম যেগুলি আছে এগুলো সলভ না করে দাম বাড়ানোতে তারা খুব আগ্রহী, এবং এবারও সেটাই হয়েছে। এবং সেটার কারণে মানুষের ভিতরে একটা নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই পড়েছে। প্রথম দিকে জ্বালানি তেলের দাম বাড়লো, পরে গ্যাসের দাম বাড়তেছে কন্টিনিউয়াসলি, এবং এটার কারণে এখন বিদ্যুতের দাম বাড়লো। এগুলোর কারণে মানুষের যে স্বাভাবিক যে জীবনযাত্রা, এটা কিন্তু ব্যাহত হবে, মানুষের খরচ বাড়বে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রভাবে পরিবহন, উৎপাদন, কৃষি ও সেবা খাতের ব্যয় বাড়িয়ে পুরো অর্থনীতিতে প্রভাব ফেলবে। প্রোডাকশন কস্ট বাড়লে তাকে তো এই টাকাটা উদ্ধার করতে হবে, তখন সে গ্রাহকের উপর এটা চাপ দেবে, এটার মূল্য বাড়াবে। তো মূল্য বাড়ালে স্বাভাবিক কারণে ওই যে শিল্প উদ্যোক্তা তার কিন্তু প্রোডাকশন তার বিক্রিতে কিন্তু কমে যাবে। এক্ষেত্রে শুধুমাত্র সাধারণ গ্রাহক কনজিউমার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, একজন শিল্প উদ্যোক্তা, একজন ব্যবসায়ী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং উৎপাদন ব্যবস্থায় দক্ষতা নিশ্চিত করা গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। একদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে পদে পদে করের বোঝা, সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিনিময়ে কঠিন হচ্ছে করের হার। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা ন্যূনতম 5 লাখ টাকা করার দাবি করদাতাদের। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। কারণ বাজারের চা বিক্রেতা সুমন মিয়া বোঝেন না ট্যাক্স ভ্যাটের মারপ্যাচ। সরকারি বাধ্যবাধকতার খবরে তাই রয়েছেন অস্বস্তিতে। 30,000 টাকা একটা চা দোকান থেকে ইনকাম করতে হলে মনে করেন কলজা শুকায়া আড্ডি হয়ে যাবে। আয়কর সরকারে যদি বাধ্যতামূলক করে সবার দিতে বাংলাদেশে থাকতে দিতে। নিয়মিত আয়করের মুখোমুখি হওয়া নাগরিকদের প্রতিক্রিয়া আরও ক্ষুরধার। তাদেরই একজন বিপ্লব হোসেন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই করদাতার দাবি, ট্যাক্স ভ্যাটের জাতাকলে পিষ্ট তারা। বাসা ভাড়া বাদ দিলাম, ফ্ল্যাট বাদ দিলাম, যদি সাবলেট নিয়েও থাকে সেখানেও আপনার 8 থেকে 10,000 টাকা খরচ হয়ে যায়। আরও আনুষঙ্গিক খরচগুলো আছে, সেই খরচগুলো যদি একসঙ্গে মিলাই তাহলে দেখা যাচ্ছে 30,000 টাকাতে আমার ভর্তুকি দেওয়া লাগে। প্রতি মাসে আমার 5 থেকে 7,000 টাকা আরও ঋণগ্রস্ত হওয়া লাগে। আবার যদি এই জায়গা থেকে আপনারা 3 থেকে 3,500 টাকা যদি কর নিয়ে যান, ট্যাক্স নিয়ে যান, তাহলে আমরা চলবো কেমন? ভালো নেই দোকানিরাও। পদে পদে করের কোপে পড়া এই ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, ব্যক্তি করের আয়সীমা বাড়ানো অতি জরুরি। 50 ঊর্ধ্বে যাদের স্যালারি তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাটের ব্যবস্থা করে নিলে ভালো হবে। এর নিচে যারা, এদেরকে সরকার যদি ছাড় না দেয় তাহলে এদের বাঁচার কোনো উপায় নাই, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারবে না। এমন প্রেক্ষাপটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়াতে যাচ্ছে সরকার। এতে 2026-27 অর্থ বছরের জন্য ন্যূনতম করমুক্ত আয়সীমা হচ্ছে 3,75,000 টাকা। এছাড়াও জুলাই যোদ্ধাদের জন্য 5,25,000 টাকা, আর কৃষি খাতে বহাল থাকতে পারে আগের 5 লাখ টাকা পর্যন্ত। তবে ঊর্ধ্বমুখী বাজারে এটি উপযুক্ত নয় জানিয়ে নাগরিক প্রতিনিধিরা বলছেন, ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা আরও বাড়াতে হবে। ন্যূনতম আয়ের সীমা 5 লক্ষ টাকা করা হোক। এটি ধরেন আরও 4-5 বছর আগে আমরা এটা দাবি করেছিলাম, কিন্তু এই 4-5 বছরের মধ্যে মূল্যস্ফীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু 5 লক্ষ টাকা দিয়ে একটা সাধারণ জীবনযাপন করতে কিন্তু আর 5 লক্ষ টাকা তার ব্যয় হয়। এটি বর্তমান সরকার যেটা করতে চাচ্ছে এটা বাস্তবসম্মত না। চলমান মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের ব্যয়ের চাপ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। যেহেতু ইনফ্লেশনটা প্রায় বছর 3 ধরে উচ্চ পর্যায়ে এবং এই মুহূর্তে ঊর্ধ্বমুখী, এই করমুক্ত আয়সীমা এটাকে কিন্তু বর্তমানে 3.5 লাখ থেকে বাড়াতে হবে। গত 3 বছরে ইনফ্লেশন যেভাবে বেড়েছে তার সাথে অ্যাডজাস্ট করে যেই আসলে স্ল্যাবটা হওয়া উচিত
সেই জায়গাতেই নিয়ে যাওয়া উচিত। তবে আমি নিশ্চিত এটা 15-20 হাজার টাকা বাড়িয়ে সেটাকে রিফ্লেক্ট করা যাবে না রিয়েল সিচুয়েশনটা। বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বর টিআইএন রয়েছে 1,28,00,000। এর মধ্যে বেশিরভাগই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত করদাতা। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। ভারত থেকে পোষণ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। স্থানীয় গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাত দিন যৌথভাবে সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। কঠোর অবস্থানের কারণে গত 1 মাসে সিলেট সীমান্ত দিয়ে পুশিনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি বিজিবির। পঞ্চগড়ে পুশিন সহ ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় রাত জেগে বিশেষ পাহারা চলছে। এবার বিজিবির সাথে যোগ দিয়েছে গ্রামবাসী এবং গ্রাম পুলিশরা। এই কার্যক্রমে এখন পর্যন্ত সীমান্তে 135 কিলোমিটার এলাকা সুরক্ষিত আছে বলে জানায় বিজিবি। জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে, আমরা আমাদের গ্রামবাসী সহ সাথে নিয়ে আমাদের দেবনগর ইউনিয়ন পরিষদ ওনাদের সাথে আছি। ইস্যুটা নিয়ে আমরা এই বর্ডার বেল্টে এখন পর্যন্ত আছি, ইনশাল্লাহ সারা রাত থাকবো, যেন কোনো রকমে আমরা পুশিন হতে দিব না। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন এবং আমাকে ভজপুর ক্যাম্পে সংবাদ দিবেন। দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে সিলেটের জাফলং থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন ঘিরে সিলেট সীমান্তের কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি রাকা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে ভারতের ডাউকি শহর, এবং কি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, তারা তৎপর রয়েছেন সীমান্তে, তারা পাহারা দিচ্ছেন। আপনি জানেন যে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশিন অনুপ্রবেশ করানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি। বিজিবির এমন কঠোর অবস্থানের কারণে গত 1 মাসে সিলেট সীমান্তে দিয়ে আসলে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। সীমান্তবর্তী এলাকার সূত্রে জানা গেছে যে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট ব্যবহার করে অতীতে পুশিনের চেষ্টা করা হলেও সাম্প্রতিক সময়ে তা পুরোপুরি বন্ধ রয়েছে। বিজিবির পক্ষ থেকে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে অনুপ্রবেশকারীরা সুবিধা করতে পারছে না। এদিকে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশিন সীমান্ত অপরাধ দমনে 48 বিজিবির সংগ্রাম ক্যাম্পের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার যে স্থানীয় এলাকাবাসী এবং কি গ্রাম পুলিশ সহ তারা সবসময় তৎপর রয়েছেন। আপনি আর একটি বিষয় জানা রাখছি যে গত রাত্রেও আসলে এই সীমান্ত সিলেট সীমান্তে এলাকাবাসী এবং কি বিজিবির সহযোগিতা তারা যৌথ একটি টহল করেছে, সেখানে আমরা উপস্থিত ছিলাম। তারা রাত দিন 24 ঘন্টা আসলে সিলেট সীমান্তে দিনে এবং কি রাতেও তারা সবসময় তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ, পুশিন এবং কি চোরাচালান যাতে না হয় সেদিকে তারা সবসময় তৎপর রয়েছে। তো এই ছিল সিলেটের জাফলং সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। রাকা, ধন্যবাদ। দেশে ফিরল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ। রাত 2:30টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মরদেহ দুটি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়দ মরদেহ দুটি গ্রহণ করে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহত পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। গত 11 মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত হন সাতক্ষীরার প্রবাসী শ্রমিক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত 10 বাংলাদেশির মধ্যে দেশে ফিরেছে 7 জনের মরদেহ। আমরা এখন পর্যন্ত 10 জনকে হারিয়েছি। আমরা 7 জনের মৃতদেহ আমরা বাংলাদেশে আনতে পেরেছি। যে আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা আমাদের করার প্রয়োজন হয় সেই সকল সহযোগিতা আমরা করব। এই দুটো পরিবারের পাশে আমরা আছি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনতে সহায়তা করা বাংলাদেশিদের প্রণোদনা দিতে একটি নীতিমালা অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভা বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা 2026-এর অনুমোদন দেওয়া হয়।
প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশী সহ সব বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধের ১০০তম দিন আজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে মধ্যপ্রাচ্যে আবারও সীমিত সংঘর্ষ শুরু হয়েছে। এর মধ্যে একটি অস্থায়ী চুক্তির নতুন প্রস্তাব নিয়ে ইরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। অন্যদিকে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মাঝেই লেবাননের উচ্চপদস্থ ৩ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত সামির শিহাবের রিপোর্টে। ১০০তম দিনে প্রবেশ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ করতে চাইলেও ৩ মাসের বেশি সময়েও স্থায়ী শান্তির দেখা পায়নি মধ্যপ্রাচ্য। গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হলেও উপসাগরীয় অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্টকম জানিয়েছে শনিবারও হরমুজ প্রণালীতে ২টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তারা। পাশাপাশি হরমুজে ইরানের অবরোধ এখনো বহাল আছে, যদিও ট্রাম্প বারবার দাবি করছেন উভয় পক্ষ সমঝোতার কাছাকাছি রয়েছে, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হয়নি। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের জোর লড়াই চলছে। ওয়াশিংটনে ২ দেশের সমঝোতা চুক্তির একদিন পরই ব্রিগেডিয়ার জেনারেল সহ ৩ লেবানিজ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছে ২ ইসরায়েলি সেনা। সংঘাত থামাতে আবারও তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। শনিবার ইসলামাবাদের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধবন্ধের আহ্বান জানান তিনি। সামিউল শিহাব, RTV। দর্শক, এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট 25টি পরিচালক পদের মধ্যে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং 2 জন এনএসসি থেকে মনোনীত হবেন। বাকি 15টি পদের জন্য আজ ব্যালটে মূল লড়াই চলছে। ভোট গণনা শেষে আজই বিজয়ী হওয়া পরিচালকদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। দর্শক, এই মুহূর্তে মিরপুর থেকে বিসিবি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী রাফি আমিন। রাফি, ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা জানাবেন, আর নির্বাচনকে ঘিরে আমেজ কেমন দেখছেন? রাকা, আসলে যেমনটা আসলে বলছিলেন নির্বাচনের কথা, নির্বাচনের প্রথমে একটু উন্মাদনা নিয়ে বলি যে সচরাচর আমরা দেখি যে যখনই আসলে কোনো একটা খেলা হয়, কোনো একটা টুর্নামেন্ট হয়, তখনই আমরা দেখি যে পুরো রাস্তাটা আসলে ব্লক করে কিন্তু আসলে যে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে আজকে বিসিবি নির্বাচন যখন আসলে বিসিবিতেই হচ্ছে, তখন আমরা দেখছি একই চিত্র আরেকবার দেখলাম আসলে যে মানে নিরাপত্তার রক্ষা করার জন্য বা নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে পুরো রোডটা কিন্তু আসলে ব্লক করে রাখা হয়েছে। কোনো জনসাধারণ বা কোনো যানবাহন কিন্তু আসলে এখান দিয়ে চলাফেরা করছে না। আর যেমনটা আসলে নির্বাচন নিয়ে আসলে বলছিলেন, নির্বাচনের যে বললেন যে ক্যাটাগরি 1 থেকে আসলে আমরা জানি যে 10 জন পরিচালক আসবে, সেখান থেকে কিন্তু 7 জন ইতিমধ্যে কিন্তু আসলে নির্বাচিত হয়ে গেছে এবং বাকি যে 3টা পদ রয়েছে সেই 3টা পদও কিন্তু খুব একটা বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাও কিন্তু আসলে আশা করা যাচ্ছে না। পাশাপাশি আরও একটা বিষয় আসলে জানিয়ে রাখতে হয় যে বলছিলেন আসলে 15টা পদের জন্য আসলে নির্বাচন আসলে হচ্ছে। এর মধ্যে আসলে 3টা তো আসলে ক্যাটাগরি 1 অর্থাৎ জেলা এবং বিভাগীয় সংস্থা থেকে, আর ক্যাটাগরি 2 অর্থাৎ আমরা যেমনটা আসলে জানি যে বোর্ড পরিচালক যারা হয়, যে ঢাকার ক্লাবগুলো থেকে যারা আসলে নির্বাচিত হয়ে থাকে, সেখান থেকে আমরা জানি যে 18 জন আসলে প্রার্থী থাকে, সেখান থেকে 12 জন নির্বাচিত হয়। সেখানে কিন্তু সংখ্যাটাও কিন্তু কমেছে 16 জন, অর্থাৎ 16 জনের মধ্যে 12 জন এখানে নির্বাচিত হবে। সেক্ষেত্রে বলা যায় যে খুব একটা বেশি হাড্ডাহাড্ডি লড়াই আমরা খুব একটা বেশি দেখতে পারবো না। আর ক্যাটাগরি 3 থেকে জানি যে 1 জন প্রার্থী নিয়োগ দেওয়া হয়, সেই প্রার্থী কিন্তু বেশ আগে থেকে আসলে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সবকিছু মিলে বলবো যে নির্বাচনের আমেজটা খুব একটা বেশি এখানে নেই। সাজসজ্জা হয়তো বা বেশ ভালো দেখা যাচ্ছে। এখানে আমরা পিছনে ব্যানার, ফেস্টুন কিংবা রাত হলে এখানে আলোকসজ্জারও একটা অবস্থা দেখা যায়। তবে নির্বাচনকে নিয়ে আমরা যেরকম আসলে উন্মাদনা আসলে যেটা আসলে প্রত্যাশা ছিল যে 8 মাসের ব্যবধানে দ্বিতীয় নির্বাচন বিসিবিতে, সেই উন্মাদনাটা কিন্তু আসলে নেই। আর ভোট গ্রহণের ব্যাপারটা যেটা আসলে বলছিলেন যে 10টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে কাউন্সিলররা মাঠে অর্থাৎ স্টেডিয়ামে প্রবেশ করছেন।
ধন্যবাদ দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।